আচ্ছা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বেসিক সলিউশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বেসিক সলিউশন, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসবেই আসবে। হ্যাঁ, যে বেসিক সলিউশন এইখান থেকে একটা অঙ্ক আসবেই, 100% শিওর আসবে। তো এবং এলপিপির ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো বেসিক সলিউশন কি, বিষয়টা কি, কীভাবে আমরা বুঝবো যে এই সলিউশনটা বেসিক সলিউশন? প্রথমে আমরা একটা ডেফিনেশনটাকে এক্সপ্লেন করি। বেসিক সলিউশনের ডেফিনেশনটাই আসল, ডেফিনেশনটা বুঝতে পারলে মোটামুটি সব বুঝতে পারবে। প্রথমে আমাদের একটা সেট অফ ইকুয়েশনস আছে, বোর্ডে অনেকটাই জায়গা লাগবে বোঝানোর জন্য, তার জন্য একদম আমি থেকে করছি। a11x1 প্লাস a12x2 প্লাস ডট 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 a1nxn ইকুয়ালস টু b1, a21x1 প্লাস a22x2 প্লাস ডট 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 a2nxn ইকুয়ালস টু b2, ডট 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 am1x1 প্লাস am2x2 প্লাস ডট 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 amnxn ইকুয়ালস টু bm। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দেওয়া আছে। ঠিক আছে, যেখানে এম খানা হচ্ছে ইকুয়েশনস, আর এন খানা হচ্ছে ভেরিয়েবলস। এম খানা হচ্ছে ইকুয়েশনস এবং এন খানা ভেরিয়েবল। এই সিস্টেম অফ ইকুয়েশনসে একটা এম খানা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনস দেওয়া আছে। সেই সিস্টেম অফ ইকুয়েশনসে ভেরিয়েবলের সংখ্যা এন। আর একটা জিনিস আছে এন গ্রেটার দ্যান এম, এইটা স্টার, এটা হচ্ছে মেন বিষয়। এন গ্রেটার দ্যান এম, ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার থেকে অবশ্যই বেশি হবে। তাহলে কি দেওয়া আছে? একখানা এম সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস দেওয়া আছে। হ্যাঁ, এম খানা লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস দেওয়া আছে, যার ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে এন। ঠিক আছে, এবং এম খানা ইকুয়েশন, এন খানা ভেরিয়েবল, এবং এন গ্রেটার দ্যান এম মানে ভেরিয়েবলের সংখ্যা অবশ্যই ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি। এইবার এই ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্স আকারে যদি লিখি, তাহলে কি লেখা যাবে? এটাকে এরকমভাবে লিখতে পারবো, a11 a12 ডট 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 a1n a21 a22 ডট 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 a2n ডট 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 am1 am2 ডট 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 amn। এইটা দিয়ে এখানে কি হবে? x1 x2 ডট 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 xn। ঠিক আছে, ইকুয়ালস টু কী হবে? b1 b2 ডট 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 bm। এটা হবে যেখানে এই ম্যাট্রিক্সটা কত? এই ম্যাট্রিক্সের সাইজ কত? এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে m ক্রস n। আচ্ছা, এই ম্যাট্রিক্সটার সাইজ কত? এই ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে n ক্রস 1। আর এই ম্যাট্রিক্সটার সাইজ কত? এই ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে m ক্রস 1, তাই না? m ক্রস n, এটা হচ্ছে n ক্রস 1 সাইজ, আর এটার হচ্ছে m ক্রস 1 সাইজ। এটাকে যদি আমরা লিখি ax ইকুয়ালস টু ছোটো হাতের b, হোয়ার ক্যাপিটাল A ইকুয়ালস টু আমার কী হবে? ক্যাপিটাল A ইকুয়ালস টু হবে আমার a11 a12 ডট 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 a1n a21 a22 ডট 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 a2n। এবার কি হচ্ছে? am1 am2 ডট 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 amn হয়েছে। x ইকুয়ালস টু কত হচ্ছে? x ইকুয়ালস টু হচ্ছে x1 x2 ডট 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 xn। আর b ইকুয়ালস টু কত হচ্ছে? b ইকুয়ালস টু হচ্ছে আমাদের b1 b2 ডট 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 bm। এটা হচ্ছে আমাদের এই সিস্টেম অফ ইকুয়েশনসকে আমি ম্যাট্রিক্স আকারে সাজালাম। ঠিক আছে, তো এই সিস্টেম অফ ইকুয়েশনসকে ম্যাট্রিক্স আকারে সাজালে এইভাবে লেখা যায়। তাহলে এম খানা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস দেওয়া আছে, সেই এম খানা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনসকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে সাজাই, সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো। এটা তোমরা যখন পড়েছো ওই সিস্টেম অফ ইকুয়েশনস ভেক্টর স্পেসে, সিস্টেম অফ ইকুয়েশনস যখন পড়েছো, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অবগত আছো। ঠিক আছে, এইবার ডেফিনেশনটাকে ইন জেনারেল এইভাবে আমি এক্সপ্লেন করতে গেলে একটু অসুবিধা হবে, তোমাদের বুঝতেও একটু অসুবিধা হবে। ঠিক আছে, তাই আমি একটা জেনারেল এক্সাম্পল নিয়ে তোমাদের অঙ্কটা করছি, মানে একটা জেনারেল এক্সাম্পল নেব, নিয়ে তোমাদের এই জিনিসটাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করব। তো সেই জায়গাটা আমি এখানে একটা জেনারেল এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, এই ধরনেরই এম সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি, যেখানে ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি। তাহলে আমি কি নিচ্ছি? আমি নিচ্ছি 2x1
প্লাস 3x2 প্লাস 4x3 ইকুয়ালস টু 5, তারপর নিলাম 2x1 মাইনাস 4x2 প্লাস 3x3 ইকুয়ালস টু 7। এইটা কি হচ্ছে দেখো, এখানে দুটো ইকুয়েশনের সংখ্যা দুটো। কি এখানে হচ্ছে ইকুয়েশনস হচ্ছে টু ইকুয়েশনস আর 3 ভেরিয়েবলস। অবশ্যই 3 গ্রেটার দ্যান 2, তাই না? তাহলে ভেরিয়েবলের সংখ্যা বেশি কার থেকে? ইকুয়েশনের সংখ্যা থেকে। এই একটা এক্সাম্পল নিয়ে আমরা বেসিক সলিউশনটা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে জেনারেলাইজেশন। তো জেনারেল জায়গা থেকে এক্সপ্লেন করে বোঝানোটা একটু কঠিন হবে, হ্যাঁ। তো কি হবে, একটু অসুবিধা হতে পারে তোমাদের বুঝতে, তার জন্য এইখান থেকে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি, কি হবে দেখো, 2 3 4 2 -4 3, এইটা দিয়ে কী হবে, x1 x2 x3, আর এখানে কত হবে 5, 7। এটাকে যদি আমরা লিখি ax ইকুয়ালস টু b, where a equals to 2 3 4 2 -4 3, ঠিক আছে? তুমি যা খুশি নিতে পারো, আমি একটা এক্সাম্পল নিয়েছি। x ইকুয়ালস টু x1 x2 x3 হয়েছে, আর b ইকুয়ালস টু b1, b2। এই হচ্ছে আমার সিস্টেম অফ ইকুয়েশনস দেওয়া আছে, হ্যাঁ। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এটা হচ্ছে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। দুটো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ডেফিনেশন হচ্ছে, গিভেন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দেওয়া আছে যার ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হয়েছে, এবং সেই সিস্টেম অফ ইকুয়েশনসকে আমরা এইভাবে লিখব, হ্যাঁ। আর আরেকটা জিনিস তারপরে ক্লিয়ারলি, এখানে র্যাঙ্ক এ ইকুয়ালস টু 2, র্যাঙ্ক এ ইকুয়ালস টু 2 হবে। আর এখানে কি হবে, র্যাঙ্ক এ, আর এ ইকুয়ালস টু কত হবে, এম। মানে যতগুলো ইকুয়েশন থাকবে তোমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সে তোমার যতগুলো ইকুয়েশন থাকবে, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সে তোমার যতগুলো রো থাকবে, র্যাঙ্ক তত, মানে ফুল রো ম্যাট্রিক্স হবে। দুখানা রো আছে, এর র্যাঙ্কও 2 হবে, ঠিক আছে? কোনো রকমভাবে কি তুমি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কি 1 হয়ে যাবে? 0 -1, আর এটা কত, 0 -1, তাই না? কোনোভাবেই এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক আমরা 1 করতে পারবো না। তো এইটা লক্ষ্য রাখতে হবে, ম্যাট্রিক্সটার র্যাঙ্ক অবশ্যই 2 হবে, ঠিক আছে? হয়েছে, ভালো করে বুঝো। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দেওয়া আছে, সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসকে আমরা ax ইকুয়ালস টু b এই আকারে লিখলাম। লেখার পরে এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু অবশ্যই কি হতে হবে, নাম্বার অফ ইকুয়েশনসের সঙ্গে সমান হতে হবে। তার মানে ফুল রো ম্যাট্রিক্স হতে হবে। তার মানে কি হতে হবে, যতগুলো ইকুয়েশন আছে, যতগুলো রো আছে, তার র্যাঙ্কও ততই হতে হবে, ঠিক আছে? এইটা আরেকটা ক্রাইটেরিয়া হয়েছে। এইবার বলছে এইবার আমরা কি করব, এই ইফ উই অ্যাজিউম, এবার আমরা এই যে ম্যাট্রিক্সটা এন, এইখান থেকে কত আছে m ক্রস n, এখানে দেখো, এখানে n গ্রেটার দ্যান n, তার মানে m এর মান ছোট। তো এইখান থেকে আমরা m ক্রস m নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, m ক্রস m, তাহলে m যেহেতু n এর থেকে বড়, তাহলে আমরা আরবিট্রারি এইখান থেকে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজ করব। তো এইখান থেকে আমার m ক্রস m আরবিট্রারি চুজ করে লেখাটা একটু অসুবিধে, তার জন্য এই জায়গাটা একটু অসুবিধা হবে বোঝাতে বলেই তোমাদের এই এক্সাম্পলটা নিয়েছি। তো এখানে m এর মান, এখানে m ইকুয়ালস টু 2 আর n ইকুয়ালস টু 3, তাই না? তো এখানে আমি m ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3, তাহলে এখানে আমি কি নেব, 2 ক্রস 2, এখানে আমরা কি নেব, 2 ক্রস 2 ম্যাট্রিক্স সিলেক্ট করব, হ্যাঁ। আরবিট্রারি সিলেক্ট, কি করব, আর কথাটা কি লিখব, উই সিলেক্ট এনি 2 ক্রস 2 আরবিট্রারি, এনি লেখার পরে উই সিলেক্ট 2 ক্রস 2 এনি আরবিট্রারি দুটো একসঙ্গে লেখার দরকার নেই, 2 ক্রস 2 এনি 2 ক্রস 2 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স।
নন সিঙ্গুলার ম্যাট্রিক্স উই সিলেক্ট ফ্রম ক্যাপিটাল এ। কোথায় থেকে চুজ করব? ক্যাপিটাল এ থেকে। উই সিলেক্ট এনি 2x2 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে নন সিঙ্গুলার কথাটা, এইটাই হচ্ছে বেসিক সলিউশনের মেন জায়গা, নন সিঙ্গুলার। এই নন সিঙ্গুলার জায়গাটা হচ্ছে বেসিক সলিউশনের আসল জায়গা, যেখান থেকে তোমাকে বেসিক সলিউশনটা বলতে পারবে যে আমি যে ম্যাট্রিক্সটা সিলেক্ট করব, এই যে এ থেকে এই ম্যাট্রিক্স থেকে আমরা 2x2 ম্যাট্রিক্স সিলেক্ট করব নন সিঙ্গুলার। কেমন সিলেক্ট করব? নন সিঙ্গুলার। ম্যাট্রিক্সটা অবশ্যই নন সিঙ্গুলার হবে। তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা কতগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজ করতে পারবো? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে এ থেকে আমি 2x2 ম্যাট্রিক্স কতটা চুজ করতে পারবো। দেখো আমি B1 নিলাম। B1 কত নিলাম? 2 2 3 -4। আমি কি নিলাম? প্রথম রো আর দ্বিতীয়, প্রথম কলাম আর দ্বিতীয় রো, মানে x1 আর x2 কোএফিসিয়েন্টগুলো নিলাম। তারপরে আমি কি নিচ্ছি? B2 কত নিচ্ছি? B2 আবার প্রথম x1 আর x3 এইভাবেই নেবে 1 2 1 3। আর B3 কত নেবে? B3 নেবে 2 3 3 -4 4 3। ঠিক আছে, এইভাবে আমরা এই এ ম্যাট্রিক্স থেকে কতগুলো 2x2 ম্যাট্রিক্স সিলেক্ট করতে পারবো? কতগুলো ম্যাট্রিক্স সিলেক্ট করতে পারবো? দেখো 3টে ম্যাট্রিক্স সিলেক্ট করতে পারবো। এইবার লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সগুলো কি নন সিঙ্গুলার সেটা চেক করতে হবে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাদেরকে বলা হয়? যে ম্যাট্রিক্সের ডেড ভ্যালুটা 0। এইখান থেকে M × M নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমার ক্ষেত্রে সিলেক্ট করাটা খুব একটা সহজ ব্যাপার নয়, তাই না? খুব একটা সহজ ব্যাপার নয়। তো এখান থেকে আমি তোমার জেনারেলাইজেশন করে দেখাতে একটু অসুবিধা হবে বলে এই জিনিসটাকে আমি এখানে দেখাচ্ছি, একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি এটা। ঠিক আছে, আমি দুটো ইকুয়েশন নিয়েছি, 3টে ভেরিয়েবল নিয়েছি, হ্যাঁ, ইন জেনারেল। এবার তুমি বলতে পারো দুটো ইকুয়েশন 4টে ভেরিয়েবল, সব আসবে, অঙ্ক করার সময় আরও পরিষ্কার হয়ে যাবে জিনিসগুলো। তো এইবার দেখো, এই যে আমি ম্যাট্রিক্সগুলো চুজ করেছি, এই ম্যাট্রিক্সগুলোকে কিন্তু আমাকে নন সিঙ্গুলার হতে হবে। তো নন সিঙ্গুলার মানে যার ডেড ভ্যালু নট ইকুয়ালস টু 0। এটা কত হচ্ছে? 4 দুগুণে -8 -6 -14, তাহলে এটা নন সিঙ্গুলার। এটা 2 3 দুগুণে 6 -8 -2 নন সিঙ্গুলার। এটা 3 3 9 + 16 27। এখানে 3টেই নন সিঙ্গুলার। এখানে কি হচ্ছে? B1 B2 B3 আর নন সিঙ্গুলার, আর নন সিঙ্গুলার। এইটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড বেসিক সলিউশন বের করার। এই যে ম্যাট্রিক্সগুলো আমি চুজ করছি, এটাকে কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ড মানে কি? মানে চাবি। এইখান থেকেই তোমার বেসিক সলিউশন আসবে, যে এই যে আমি ম্যাট্রিক্সগুলোকে চুজ করব, এই ম্যাট্রিক্সগুলো অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে। হয়েছে? তাহলে আমি এই এ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমি এই যে ম্যাট্রিক্সগুলো চুজ করব, সেগুলোকে অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে বেসিক সলিউশন হবে না। তার মানে ডেড ভ্যালু যদি 0 হয় তাহলে বেসিক সলিউশন আমি বলতে পারবো না। তার মানে আমাকে এই ম্যাট্রিক্সগুলো যেগুলো চুজ করব, সেগুলো আমাকে অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে, এইবার আসছি, এই যে B1টা প্রথমে আমি ধরে নিলাম, আমি B1টাকে নিয়ে কাজ করছি। B1টাকে নিয়ে কাজ করছি। B1-এর কোন কোন ভেরিয়েবলগুলো আছে? B1-এ x1 আর x2, তাই না? B1 ম্যাট্রিক্সটা কোন কোন ভেরিয়েবলের সহগ নিয়ে হয়েছে? B1 ম্যাট্রিক্সটা হয়েছে x1 আর x2 সহগ নিয়ে, এটা হয়েছে x1 আর x3 সহগ নিয়ে, আর এটা হয়েছে x2 আর x3 সহগ নিয়ে। তো B1 ম্যাট্রিক্সটা হয়েছে x1 আর x2 সহগ নিয়ে। তো B1 ম্যাট্রিক্সের আমি এই x1 আর x2 সহগকে নিয়ে আমি B1 ম্যাট্রিক্সটাকে চুজ করেছি। তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো x3। তাহলে ওই যে আমি যখন এই B1 নিয়ে কাজ করব, তখন ওই যে x3 পড়ে থাকলো, x3টাকে আমরা 0 অ্যাজিউম করে নেব। B1-এর ক্ষেত্রে আমি কি করব? অ্যাজিউম x3 = 0। মানে আমি এখানে যে দুটো সহগ নিয়ে কাজ করব, সেই দুটো সহগ বাদ দিয়ে যে ভেরিয়েবলগুলো পড়ে থাকবে, সেই ভেরিয়েবলগুলোকে আমি 0 অ্যাজিউম করে নেব। মানে এখানে এই যে M × M ম্যাট্রিক্স সিলেক্ট করার পর যে n - m খানা ভেরিয়েবল পড়ে থাকবে, এখানে M × M যদি আমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজ করে নিই, তাহলে n - m খানা, এখানে যেমন 2x2 সিলেক্ট করছি, তাহলে আমার কটা ভেরিয়েবল পড়ে থাকছে? 3 - 2, একখানা ভেরিয়েবল থাকছে। তেমন এখানে কটা থাকবে? n - m। এখানে যদি 4টে হতো তাহলে 2খানা ভেরিয়েবল পড়ে থাকতো। সে যতগুলো ভেরিয়েবল পড়ে থাকবে এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজ করার পর, সেই ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাজিউম করে নেব 0। তাহলে B1-এর ক্ষেত্রে যদি আমি হয়, তাহলে x1 আর x2 নিয়েছি, সেই জন্য আমি x3কে 0 চুজ করব। B2-র ক্ষেত্রে যদি যাই, B2 ম্যাট্রিক্স নিয়ে যদি আমি কাজ করি, এখানে কোনটা? x1 আর x3কে আমি চুজ করেছি। তাহলে x1 আর x3কে যদি চুজ করে থাকি, তাহলে আমি কাকে 0 অ্যাজিউম করে নেব? B2-র জন্য আমি অ্যাজিউম করব x2 = 0। আর B3-র জন্য আমি অ্যাজিউম করব কি? B3-র জন্য আমি x2 আর x3 অ্যাজিউম, এটার জন্য আমি কি করব? x1 = 0।
ঠিক আছে, এই এই প্রসেসটা করার পর এই যে আমি এতগুলো কাজ করলাম, এতগুলো কাজ করার পর এইবার আমি B1 ম্যাট্রিক্সটাকে কাজে লাগিয়ে যে সলিউশনটা পাবো, B1 ম্যাট্রিক্সটাকে কাজে লাগিয়ে যে সলিউশনটা পাবো সেই সলিউশনটাকে বলা হবে আমার বেসিক সলিউশন। এই B1 ম্যাট্রিক্সটাকে কাজে লাগিয়ে আমি যে সলিউশনটা পাবো সেই সলিউশনটাকে আমার বলা হবে বেসিক সলিউশন। ঠিক আছে, সেই সলিউশনটা আমরা কিভাবে বের করব? সলিউশনটা আমরা ম্যাট্রিক্স মেথড যেটা করেছি ক্লাস এতে ফার্স্ট ইয়ারে যেগুলো করেছি ম্যাট্রিক্স মেথডে সলভ, সে আসছি সলিউশন বের করা। আগে বিষয়টা বুঝে নাও। ঠিক আছে, তো তোমাদের এইটা হচ্ছে বেসিক সলিউশনের মানে মেন ডেফিনেশনটাকে আমরা এক্সপ্লেন করলাম। এবার এই জিনিসটাকে ডেফিনেশনে 4 লাইনে লিখে দিয়েছে যে গিভেন এ সিস্টেম অফ m সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন অফ n ভেরিয়েবলস n গ্রেটার দ্যান m, র্যাঙ্ক অফ a ইকুয়ালস টু m। হ্যাঁ, র্যাঙ্ক অফ a ইকুয়ালস টু m বলে দেওয়া আছে। এবার বলছে ইফ উই অ্যাজিউম অল n মাইনাস m ভেরিয়েবলস বি জিরো হুইচ আর না ইফ উই সিলেক্ট আরবিট্রারি m ক্রস m নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার বলছে ইফ উই সিলেক্ট আরবিট্রারি m ক্রস m নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ফ্রম a, হয়েছে, ফ্রম এ অ্যান্ড উই অ্যাজিউম অল n মাইনাস m ভেরিয়েবলস বি জিরো, এগুলোকে জিরো অ্যাজিউম করে নেব এবং এইটাকে আমি m ক্রস m ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সিলেক্ট করে নেওয়ার পর দিয়ে যে সলিউশন পাবো সাচ এ সলিউশন ইজ কল্ড বেসিক সলিউশন। তারপরে যে সলিউশন পাবো সেই সলিউশনটাকে আমরা বলবো বেসিক সলিউশন। ঠিক আছে, তো একটা জিনিস আবার বলছি, দেখো প্রথম থেকে জিনিসটা আবার আর একবার এক্সপ্লেন করছি যে এইরকম আমার একটা জেনারেল m সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, n ভেরিয়েবল দেওয়া আছে। অবশ্যই ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, এবং এটাকে আমরা ax ইকুয়ালস টু b এই আকারে লিখতে পারবো। ঠিক আছে, এবং এইখান থেকে আমার বোঝানোটা একটু অসুবিধা বলে আমরা এর একটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। তো আমি যখন অঙ্ক করব বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা একটা দুখানা ইকুয়েশন নিলাম আর তিনখানা ভেরিয়েবল নিয়ে একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, দুখানা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন নিলাম যেখানে তিনখানা ভেরিয়েবল আছে, দুখানা ইকুয়েশন নিলাম যেখানে তিনখানা ভেরিয়েবল আছে। তাহলে অবশ্যই ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হচ্ছে। এইবার আমি কি করলাম, এটাকে ax ইকুয়ালস টু b এই আকারে লিখলাম। এইবার লক্ষ্য করো অবশ্যই কি হতে হবে, এর র্যাঙ্ক 2 হতে হবে। যতগুলো রো থাকবে বা যতগুলো ইকুয়েশন থাকবে র্যাঙ্ক তাই হবে, ফুল রো ম্যাট্রিক্স হবে। এখানেও দেখো ফুল র্যাঙ্ক, আবার এখানেও দেখো এখানে র্যাঙ্ক কি হবে, র্যাঙ্ক a ইকুয়ালস টু অবশ্যই m হবে। হয়েছে, এইবার তারপরে আমি কি করব, এই যে এই ম্যাট্রিক্স থেকে যতগুলো ইকুয়েশন আছে, ইকুয়েশন কত 2, এখানে কত আছে ইকুয়েশন m, তাহলে এখানে 2 ক্রস 2 আরবিট্রারি আমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজ করব, সিঙ্গুলার ম্যাট্রিক্স নয়, মেন জায়গাটা হচ্ছে নন সিঙ্গুলার। এই যে ম্যাট্রিক্সগুলো আমি চুজ করব এই ম্যাট্রিক্সগুলো অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে। এই ম্যাট্রিক্সগুলো অবশ্যই নন সিঙ্গুলার, মাথায় রাখবে এই নন সিঙ্গুলার বিষয়টা মাথায় গেঁথে নাও। তো নন সিঙ্গুলার আমি নেওয়ার পর এই যে ম্যাট্রিক্সটা নিচ্ছি B1, আমি তিনটে ম্যাট্রিক্স চুজ করতে পারবো, এই যে 1 2 1 3 আর 2 3, এইভাবে x1 x2 x1 x3 আর x2 x3, এইভাবে আমি তিনখানা নন সিঙ্গুলার তিনখানা ম্যাট্রিক্স চুজ করতে পারবো। তিনখানা ম্যাট্রিক্স চুজ করার পর আমি দেখব কোনটা নন সিঙ্গুলার। এখানে দেখো তিনটেই নন সিঙ্গুলার, এখানে তিনটেই নন সিঙ্গুলার। তো যেহেতু তিনটেই নন সিঙ্গুলার, এর তিনটেই বেসিক সলিউশন বেরোবে। যদি তিনটে নন সিঙ্গুলার না হতো, তাহলে কোনো একটা যদি নন সিঙ্গুলার হতো না, ধরো এইটা দেখা যাচ্ছে এইটা নন সিঙ্গুলার নয়, তাহলে এর সলিউশন পাবো না, তখন দুটো সলিউশন পাবো। সেগুলো আমরা অঙ্কের সময় আলোচনা করব। জিনিসটা অঙ্কের সময় আলোচনা করলে তোমরা আরও পরিষ্কার হয়ে যাবে জিনিসগুলো। এইবার এই যে B1 ম্যাট্রিক্সটাকে আমি চুজ করছি, B1 ম্যাট্রিক্স কাকে নিয়ে চুজ করছি, x1 আর x2 সহগকে নিয়ে। তাহলে পড়ে থাকছে কি x3, তাহলে যেটা পড়ে থাকছে সেটাকে আমরা অ্যাজিউম করে নেব 0, যেটা পড়ে থাকছে সেটাকে আমরা অ্যাজিউম করে নেব 0 দিয়ে তারপরে যে সলিউশন পাবো এটাকে 0 অ্যাজিউম করে নেওয়ার পর এই B1 ম্যাট্রিক্সের সাপেক্ষে x3টাকে 0 অ্যাজিউম করে নেওয়ার পর যে সলিউশনটা পাবো সেটা এই সিস্টেম অফ ইকুয়েশনসের একটা বেসিক সলিউশন হয়েছে, ফার্স্ট বেসিক সলিউশন। একই রকমভাবে এখানে x1 আর x3 নিচ্ছি, তাহলে x1 আর x3 নিলে এখানে কাকে 0 অ্যাজিউম করে নেব, x2টাকে 0 অ্যাজিউম করে নেব। সে দিয়ে যে সলিউশন পাবো সেটা এই সিস্টেম অফ ইকুয়েশনসের আরও একটা বেসিক সলিউশন। একই রকমভাবে এখানে x2 আর x3 নিচ্ছি, তাহলে এখানে x1টাকে 0 অ্যাজিউম করে নেব, দিয়ে যে সলিউশন পাবো সেটা হচ্ছে এই সিস্টেম অফ ইকুয়েশনস আরও একটা বেসিক সলিউশন হয়েছে। এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক সলিউশনটা কাকে বলা হয় তার একটা আমরা ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, তো এইবার এরপরে আমরা এই বেসিক সলিউশনসের অনেকগুলো ভাগ, মানে বেসিক সলিউশনসের এই যে অঙ্ক এগুলো লিখলাম এর মধ্যে অনেকগুলো ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনগুলোকে আমরা ছোট্ট করে জানি। তারপরে তোমাদের
আমি একটা অঙ্ক করব, অঙ্ক করলে আশা করি সব পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এখনই আমি ওই দিকটা মুছতে চাইছি না, আমরা ওই দিকটা মুছতে চাইছি না, আগে জিনিসগুলো একটু তোমাদের বলে দিই। কি বলছে দেখো, এই যে B1 B2 B3 আমি নিচ্ছি, এই যে B1 B2 B3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি চুজ করছি, এই যে B1 B2 B3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি চুজ করছি, এদেরকে সাধারণত বলা হয় বেসিস ম্যাট্রিক্স, এদেরকে সাধারণত বলা হয় বেসিস ম্যাট্রিক্স। তবে একটা জিনিস, কোনো অথার বেসিস ম্যাট্রিক্স বলে, কোনো অথার বেসিস ম্যাট্রিক্স বলে না। আমরা বলবো বেসিস ম্যাট্রিক্স, তোমার যদি মনে হয় তুমি বেসিস ম্যাট্রিক্স বলবে না, তুমি B1 B2 B3 বলতে পারো। ঠিক আছে, তাহলে এই B1 B2 B3 যে ম্যাট্রিক্সগুলো আমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চুজ করছি, এই B1 B2 B3 এই যে ম্যাট্রিক্সগুলোকে চুজ করছি, এদেরকে বলা হবে বেসিস ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি B1-এর সময় B1 ম্যাট্রিক্সটা নিয়ে আমি যখন কাজ করছি, B1 ম্যাট্রিক্সটা নিয়ে আমি কাজ করছি, তখন অ্যাজিউম করে নিচ্ছি কি, অ্যাজিউম করে নিচ্ছি x3 = 0, আর আমি সলভ করে কার ভ্যালু পাচ্ছি x1, আর x1-এর ভ্যালু পেলাম ধরো k1, আর x2-র ভ্যালু ধরো পেলাম k2। ঠিক আছে, যখন আমি B1-কে নিয়ে সলভ করছি তখন আমি x3-র ভ্যালু অ্যাজিউম করে নিয়েছি 0, আর x1-এর ভ্যালু x1-এর এবার সলভ করছি, সলভ করার পর x1 আর x2-র ভ্যালু k1 k2 পাচ্ছি। এবার x1 এই k1 k2 নেগেটিভ পজিটিভ 0 যা খুশি তাই হতে পারে, সেটা আমার দেখার দরকার নেই। তো আমি এই যে যেটাকে অ্যাজিউম করে নিয়েছি 0, যেটাকে অ্যাজিউম করে নেব 0, যখন B1-এর সাপেক্ষে আমি সলভ করব, B1-এর জন্য আমি যখন সলভ করব, যেটাকে অ্যাজিউম করে নেব 0, সেটাকে বলবো আমি নন বেসিক ভেরিয়েবল। যেটাকে আমি 0 অ্যাজিউম করে নেব সেটাকে বলবো নন বেসিক ভেরিয়েবল। আর এই যে আমি সলভ করে যেটার মান পাবো, সেটাকে বলবো আমি বেসিক ভেরিয়েবল। তাদেরকে আমি বলবো বেসিক ভেরিয়েবলস। মানে যেটাকে আমি 0 অ্যাজিউম করে নেব, ধরে নেব যেটাকে 0, সেটাকে আমি বলবো নন বেসিক ভেরিয়েবল। এটাকে আমরা 0 ধরে নিয়েছি, তাই এটাকে আমি বলবো নন বেসিক ভেরিয়েবল। আর যে মানগুলো আমি সলভ করে বেরোবে সেগুলো হবে বেসিক ভেরিয়েবলস। তাহলে একটা বেসিক সলিউশন হতে গেলে এবার এই x3 x1 আর x2 এই তিনটে মিলেই হবে বেসিক সলিউশন। তাহলে একটা বেসিক সলিউশন হতে গেলে তার মধ্যে বেসিক ভেরিয়েবলসও থাকবে, নন বেসিক ভেরিয়েবলসও থাকবে, তবেই সেটা বেসিক সলিউশন। কেবলমাত্র বেসিক ভেরিয়েবল নিয়ে বেসিক সলিউশন হবে বা কেবলমাত্র নন বেসিক ভেরিয়েবল নিয়েও বেসিক সলিউশন হবে না। বেসিক সলিউশন হতে গেলে বেসিক ভেরিয়েবলস আর নন বেসিক ভেরিয়েবলস সব থাকতে হবে। একই রকমভাবে যদি আমরা B2 নিয়ে কাজ করি, B2-র ক্ষেত্রে আমি কি ধরেছি x2 = 0, আমি অ্যাজিউম করেছি। B2-র ক্ষেত্রে x2 = 0 অ্যাজিউম করেছি, তাহলে x2 হবে আমার নন বেসিক ভেরিয়েবল। আর আমি কি বলবো, আর এখানে কি পাবো x1 সমান আমি ধরে নিলাম k1 ড্যাশ, আর x2 সমান আমি পাবো k2 ড্যাশ, x1 সমান আমি পাবো k1 ড্যাশ। এগুলো হচ্ছে আমার, এগুলোকে আমি কি বলবো, এগুলো হচ্ছে আমার বেসিক ভেরিয়েবলস। মানে যেগুলো আমি সমাধান করে পাবো তাদেরকে বলবো আমি বেসিক ভেরিয়েবলস, আর যেগুলো আমার অ্যাজিউম করে নেব 0 সেগুলো হবে আমার নন বেসিক ভেরিয়েবল। তাহলে একটা সিস্টেম, আমার সলিউশনকে বেসিক সলিউশন হতে গেলে নন বেসিক ভেরিয়েবল এবং বেসিক ভেরিয়েবল উভয়ই থাকতে হবে, তবেই সেটা বেসিক সলিউশন। একই রকমভাবে যদি আমরা B3-র জন্য চুজ করি, B3-র জন্য কাকে চুজ করছি, x1-কে আমরা 0 চুজ করছি, তাহলে B3-র জন্য আমার কি হবে, x1 হবে নন বেসিক ভেরিয়েবল। B3-র জন্য আমার x1 হবে নন বেসিক ভেরিয়েবল, আর x2 আর x3 আমরা সমাধান করে পাবো, সেই x2 আর x3 হবে আমার বেসিক ভেরিয়েবল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, x1 এই যে k1 k2 k1 ড্যাশ k2 ড্যাশ এগুলোর ভ্যালু কত হবে? এগুলোর ভ্যালু সমাধান করে যা আসবে, নেগেটিভ পজিটিভ 0 যা খুশি তাই আসতে পারে। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ 0 যা খুশি তাই আসতে পারে। হয়েছে এতটা, এই জায়গাটা এতটা পরিষ্কার হলো। এইবার এর সঙ্গে কয়েকটা ডেফিনিশন জড়িয়ে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো B1 B2 B3-কে বেসিস ম্যাট্রিক্স বলা হয়, যেটাকে আমরা 0 অ্যাজিউম করে নেব, নন বেসিক হয়েছে। এইবার এর সঙ্গে কয়েকটা ডেফিনেশন জড়িয়ে আছে, সেই ডেফিনেশনগুলো কোথায় লিখবো, ডেফিনেশনগুলো আচ্ছা এখানেই ছোট্ট করে জায়গা যেহেতু আছে এখানেই লিখি। ডিজেনারেট বেসিক সলিউশন,
জিনিসগুলো বলে দিচ্ছি ডিজেনারেট বেসিক সলিউশন কাকে বলে। ডিজেনারেট বেসিক সলিউশন বলছে, দেখো এই যে ডেফিনেশনগুলো আমি বলবো না, ডিজেনারেট নন ডিজেনারেট সমস্ত ডেফিনেশনগুলো, এই যে এখানে এই যে ডেফিনেশনগুলোই, এই ডেফিনেশনগুলোই নন বেসিকের কোনো কাজ নেই। নন বেসিকের কেন কাজ নেই? নন বেসিককে তো আমরা জিরো ধরেই নিচ্ছি, তো নন বেসিককে যদি আমি জিরো ধরেই নিই তাহলে ওইগুলোকে নিয়ে তো আমার কোনো কাজ নেই। তো নন ডিজেনারেট বেসিক সলিউশন কাকে বলছে? এই যে নন ডিজেনারেট বেসিক সলিউশন, আমরা এই যে বেসিক সলিউশন পাচ্ছি, এখানে এই যে বেসিক ভেরিয়েবলসগুলো, এখানে কি ডেফিনেশনগুলো নির্ভর করবে কার উপরে? বেসিক ভেরিয়েবলসের উপরে। বেসিক ভেরিয়েবলসগুলো যদি নট ইকুয়ালস টু জিরো হয়, এই যে আমরা ধরে নিলাম আমরা B1টাকে নিয়ে সমাধান করছি, ঠিক আছে, B1-এ আমি x3 জিরো পেয়ে গেছি, এটা নন বেসিক ভেরিয়েবল হয়েছে। আর x1-এর মান হয়তো পেলাম আমি 1, আর x2-র মান পেলাম -2। x1-এর মান পেলাম 1 আর x2-র মান পেলাম -2। x1 আর x2 হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল, এই x1 আর x2 হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল। এই বেসিক ভেরিয়েবল যদি আমার নট ইকুয়ালস টু জিরো হয়, বেসিক ভেরিয়েবলগুলো, আবার বলছি এই ডেফিনেশনগুলো সবসময়, এই যে ডেফিনেশনগুলো কার উপরে নির্ভর করবে? বেসিক ভেরিয়েবলসের উপরে। কারণ নন বেসিক ভেরিয়েবলস তো আমি জিরো ধরেই নিয়েছি, ওখানে আর আমার এক্সট্রা কিচ্ছু করার নেই। তাহলে এই বেসিক ভেরিয়েবলসগুলো যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে সেটা হবে ডিজেনারেট বেসিক সলিউশন। এইবার নট ইকুয়ালস টু জিরো মানে কেমন? নট ইকুয়ালস টু জিরো মানে কি? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে। এইবার এর পরের ডেফিনেশন হচ্ছে নন ডিজেনারেট বেসিক সলিউশনস। নন ডিজেনারেট বেসিক সলিউশনস কি হচ্ছে? নন ডিজেনারেট, এখানেও বেসিক ভেরিয়েবলস, সাম বেসিক ভেরিয়েবলস আর জিরো, ঠিক আছে। এই যে বেসিক ভেরিয়েবলস B1-এর ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এই যে B1-এর ক্ষেত্রে আমি যখন অঙ্ক করব না, এক্সাম্পলগুলো বলবো, তখন দেখবে জিনিসগুলো আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। তাও এখানে বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো। নন ডিজেনারেট কাকে বলা হচ্ছে? দেখো কাকে বলা হচ্ছে, এই যে x1 আর x2-র ভ্যালু পেলাম, এই x1 আর x2-র মধ্যে যদি কোনোটা, এইটা যদি ধরো জিরো চলে আসলো, সমাধান করে x2-র ভ্যালু জিরো চলে আসলো, আসতেই পারে, এমন তো নয় যে আমি সমাধান করে কোনোটার ভ্যালু জিরো আসবে না, আসতেই পারে। তো এই তার মানে এটা নয় যে x2 তখন নন বেসিক হয়ে গেল। সমাধান করে যেটা মান আসবে, সেটা সমাধান করে যে ভেরিয়েবলগুলোর মান আসবে সেগুলো বেসিক ভেরিয়েবল, সেখানে বেসিক ভেরিয়েবলের ভ্যালু জিরো হতেই পারে, যদি বেসিক ভেরিয়েবলের ভ্যালু জিরো চলে আসে কোথাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে নন ডিজেনারেট বেসিক সলিউশন, ঠিক আছে। আমি মনে হয় একটু ভুল বলেছি, সরি। এইটা হবে নন ডিজেনারেট, আর এইটা হবে ডিজেনারেট। সরি, ঠিক করে নাও। নন ডিজেনারেট প্রথম হচ্ছে নন ডিজেনারেট বেসিক সলিউশন কোনটা? এইটা, সরি একটু ভুল হয়েছে, ঠিক করে নাও, তাই তো বলছি। নন ডিজেনারেট কি বলছে? নন ডিজেনারেট বেসিক সলিউশন কাকে বলছে? যে কিছু এই যে বেসিক ভেরিয়েবলসগুলো, এই যে বেসিক ভেরিয়েবলস নট ইকুয়ালস টু জিরো। মনে রাখার উপায় কি? নন ডিজেনারেট নট ইকুয়ালস টু জিরো, নন ডিজেনারেট বেসিক ভেরিয়েবলস নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, নন ডিজেনারেট নট ইকুয়ালস টু জিরো। তো এই যে বেসিক ভেরিয়েবলসগুলো যদি নট ইকুয়ালস টু জিরো হয়, এই যে আমি এখানে B1-এর ক্ষেত্রে x3 হচ্ছে আমার নন বেসিক ভেরিয়েবল, আর x1 আর x2 হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল। তো বেসিক ভেরিয়েবলগুলো যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে সেই সলিউশনটার নাম হচ্ছে নন ডিজেনারেট বেসিক সলিউশন। আর ডিজেনারেট কি হচ্ছে? ওই কিছু সংখ্যক বেসিক ভেরিয়েবলস, যে এই যে বেসিক সলিউশন আমি পাচ্ছি, তো বেসিক সলিউশন পাওয়ার সময় আমার তো এমন নয় যে বেসিক সলিউশন আমার সবগুলো নন জিরো আসবে, জিরোও আসতে পারে। তো কোনো বেসিক ভেরিয়েবলের ভ্যালু যদি জিরো চলে আসে, যে বেসিক ভ্যারিয়েবল, এই যে সলিউশনটা পেলাম, এই যে এখানে দেখো x2 আমার জিরো চলে আসলো, এইটা হয়ে যাচ্ছে আমার ডিজেনারেট বেসিক সলিউশন। নন ডিজেনারেট কি? বেসিক ভেরিয়েবল একটাও জিরো হবে না, আর ডিজেনারেট কি? বেসিক ভেরিয়েবল কিছু জিরো হবে, হয়েছে। এটা হচ্ছে আমার নন ডিজেনারেট আর ডিজেনারেট। আমার একটু ভুল হয়েছিল, মানে ডিজেনারেট আর নন ডিজেনারেট উল্টো পাল্টা করে দিচ্ছিলাম, এবার ঠিক আছে। নন ডিজেনারেট নট ইকুয়ালস টু জিরো, কোনগুলো? বেসিক ভেরিয়েবলস। এবং এই ডেফিনেশনসগুলো কার উপরে নির্ভর করবে? অবশ্যই বেসিক ভেরিয়েবলসের উপরে। কখনো তুমি নন বেসিক ভেরিয়েবলস নিয়ে এই ডেফিনেশনটা দেবে না,
ঠিক আছে, যদি বেসিক ভেরিয়েবলসগুলো নট ইকুয়ালস টু জিরো হয়, এখানে জিরো দেওয়া আছে, যদি বেসিক ভেরিয়েবলসগুলো নট ইকুয়ালস টু জিরো, নট ইকুয়ালস টু জিরো মানে নেগেটিভ পজিটিভ যা খুশি হতে পারে, তখন তাকে তুমি বলবে নন ডিজেনারেট। আর যদি কিছু সংখ্যক বেসিক ভেরিয়েবল যে বেসিক সলিউশন বের করেছো তার মধ্যে বেসিক ভেরিয়েবলে যদি জিরো চলে আসে তাহলে সেই সলিউশনটা হচ্ছে ডিজেনারেট বেসিক সলিউশন। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে ফিজিবল সলিউশন। এইবার হচ্ছে ফিজিবল সলিউশন। ফিজিবল সলিউশন, ফিজিবল সলিউশন কি, আমি এই যে x1 x2 আর x3 এই যে ভ্যালু পাবো সবগুলো যদি নন নেগেটিভ হয়, নন নেগেটিভ মানে সলিউশনে যদি আমার কোনো নেগেটিভ টার্ম না থাকে তাহলে সেই সলিউশনটাকে বলা হয় আমার ফিজিবল সলিউশন। সলিউশনে যদি আমার কোনো নেগেটিভ টার্ম না থাকে, মানে এই যে x1 x2 x3 এর ভ্যালু জিরো বা পজিটিভ যদি হয়, এইবার x3 এই b1 এর ক্ষেত্রে x3টা তো কিচ্ছু, x3টা তো আসছেই না, আমার আসছে কি x1 আর x2। তো এক কথায় আমার বেসিক ভেরিয়েবলসগুলো যদি নন নেগেটিভ হয়, বেসিক ভেরিয়েবলসগুলো যদি নন নেগেটিভ হয় তাহলে সেই সলিউশনটা হচ্ছে আমার তাহলে সেই সলিউশনটা হচ্ছে আমার ফিজিবল সলিউশন। আমি যে সলিউশনটা পাবো x1 x2 x3 সেখানে কোনো নেগেটিভ মান আমার আসবে না, হয় জিরো আসবে বা পজিটিভ আসবে, তখন তাকে বলা হবে ফিজিবল সলিউশন। এইবার নেক্সট হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। বেসিক ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন কি, বেসিক ফিজিবল সলিউশন নামের মধ্যেই লুকিয়ে আছে, বেসিক ফিজিবল সলিউশন। তাহলে কি হতে হবে, বেসিক ফিজিবল সলিউশন, সলিউশনটাকে বেসিক হতে হবে এবং ফিজিবল হতে হবে। তার মানে তুমি এই যে বেসিক এই যে সলিউশনগুলো বের করছো, এই যে আমরা এই পদ্ধতিতে সলিউশনগুলো বের করছি, প্রথমে আমি সলিউশনটা বেসিক কিনা সেটা চেক করছি, অবশ্যই বেসিক, কারণ আমি এই নিয়মে বের করছি, এই নিয়মের মধ্যে পড়লে সলিউশনটা বেসিক সলিউশন, তাহলে আমি বেসিক সলিউশন বের করলাম। বেসিক সলিউশন বের করার পর যে আমি সলিউশনটা পাবো সেই সলিউশনের সমস্ত মানগুলো যদি নন নেগেটিভ হয়, এই যে যেমন এইখানে পেয়েছি দেখুন নন বেসিক ভেরিয়েবল, এটা নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবলে x1 আর x3, x3 তো জিরোই, x1 1 আর x2 0, তার মানে এখানে দেখো এগুলো সবগুলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। এই সলিউশনটা বেসিক তো ছিলই, আমরা বেসিক সলিউশন মানে অনুমান করে নিয়েছি আমি এখানে, মানে মানটা যদি আমার এরকম আসে তো এই সলিউশনটা তো বেসিক ছিলই, তার সঙ্গে দেখো এই x1 আর x2 ভ্যালু নন নেগেটিভ পেয়েছি, তাহলে এটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। তাহলে এটা কি হচ্ছে আমার বেসিক ফিজিবল সলিউশন। এইবার যদি আমার এখানে -1 চলে আসতো, এই যে x2 ভ্যালু -1 চলে আসলো, এটা 0 চলে আসলো, তাহলে এখানে লক্ষ্য করো এটা কিন্তু বেসিক সলিউশন কিন্তু ফিজিবল সলিউশন নয়, কারণ এখানে নেগেটিভ চলে এসছে, কারণ ফিজিবল সলিউশনে আমার নেগেটিভ আসবে না, এই নেগেটিভ মানটা আসবে না, তাহলে এই সলিউশনটা বেসিক সলিউশন কিন্তু ফিজিবল নয়। ঠিক আছে, তাহলে ফিজিবল হতে গেলে কি হতে হবে, এইটাকে নেগেটিভ হওয়া চলবে না, জিরো হতে পারে। তাহলে যে সলিউশনটা বেসিকও হবে এবং ফিজিবলও হবে সেটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। যে সলিউশনটা বেসিকও হবে এবং ফিজিবলও হবে তাকে বলা হবে বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, আচ্ছা এইবার এই বেসিক ফিজিবল সলিউশনের আবার দুটো ভাগ আছে, ওই নন ডিজেনারেট আর ডিজেনারেট। দেখো নন ডিজেনারেট আর ডিজেনারেট, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন কি, এই যে এই সলিউশনটা x3 = 0 আমি ধরেই নিয়েছি, তাহলে নন বেসিক ভেরিয়েবলস, আমার নন বেসিক ভেরিয়েবলস নিয়ে আমার কোনো বলার কোনো জায়গা নেই, বলার জায়গা কি হচ্ছে, বলার জায়গা হচ্ছে আমার বেসিক ভেরিয়েবলস, বলার জায়গা হচ্ছে আমার বেসিক ভেরিয়েবলস। বেসিক ভেরিয়েবলসগুলো কি হবে, বেসিক ভেরিয়েবলসগুলো আমার কি হতে হবে, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। যেহেতু বেসিক ফিজিবল সলিউশন আমি বলেই দিয়েছি, তাহলে কি হয়ে যাবে আমার নট ইকুয়ালস টু জিরো কন্ডিশনটা থাকবে না এখানে, হ্যাঁ বেসিক ভেরিয়েবলসগুলো নট ইকুয়ালস টু জিরো কন্ডিশনটা থাকবে না। আর ফিজিবল হওয়ার জন্য কি হতে হবে, ফিজিবল হওয়ার জন্য গ্রেটার দ্যান জিরো। তাহলে এক কথায় আমার নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন কখন হবে, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন আমার তখনই হবে যখন আমার বেসিক ভেরিয়েবলসগুলো আমার পজিটিভ হবে, বেসিক ভেরিয়েবলসগুলো আমার পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা
তাহলে নন ডিজেনারেট বেসিক সলিউশন কাকে, নন ডিজেনারেট বেসিক সলিউশন আমার কিভাবে আসছে, নন ডিজেনারেট বেসিক সলিউশন আসছে আমার কিভাবে, বেসিক ফিজিবল সলিউশন যে নট ইকুয়ালস টু জিরো তো হতেই হবে, আর ফিজিবলের জন্য কি হয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরোর মধ্যে ইকুয়ালস টু জিরোটা যদি বাদ চলে যায় তাহলে কি পড়ে থাকছে, গ্রেটার দ্যান। তাহলে নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন কি হয়ে যাবে, এগুলো আমার বেসিক ভেরিয়েবলগুলো পজিটিভ হয়ে যেতে হবে। একই রকমভাবে ডিজেনারেট কি হবে, ডিজেনারেট আমার বেসিক ভেরিয়েবলসগুলো কি হবে, বেসিক ভেরিয়েবলস, কিছু বেসিক ভেরিয়েবলস জিরো হতে পারে, কিছু বেসিক ভেরিয়েবলস জিরো হতে পারে, তার মানে ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশনের ক্ষেত্রে কি হবে, আমার বেসিক ভেরিয়েবলসগুলো কি হয়ে যাবে, বেসিক ভেরিয়েবলস কি হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, সাম বেসিক ভেরিয়েবলস গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। ঠিক ওখানে যেমন ডিজেনারেট ছিল এখানেও তেমনই ডিজেনারেট, তার মধ্যে ফিজিবলটা জুড়ে দিতে হবে, আর কিচ্ছু না। ওখানেও যেমন নন ডিজেনারেট ছিল আর ডিজেনারেট ছিল, এখানেও নন ডিজেনারেট সেম, জাস্ট ফিজিবল অপশানটা জুড়ে দেওয়ার জন্য সলিউশনগুলো থেকে নেগেটিভটা বাদ চলে যাবে। ঠিক আছে, আগেরটাই নেগেটিভ পজিটিভ মিলেই ছিল, আগেরটা নেগেটিভ পজিটিভ আমার দেখার দরকার ছিল না, কিন্তু এখানে যখনই ফিজিবলটা জুড়ে দিল তখন আমার কি নেগেটিভ পোর্শনটা আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক সলিউশন এবং বেসিক সলিউশন রিলেটেড আমাদের ডেফিনিশনস। তো আমরা অঙ্ক করব, কিছু অঙ্ক করলে আমাদের আশা করি ডেফিনেশনগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এই ডেফিনেশনগুলো আমরা আরবার আলোচনা করব, তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। মানে এই যে ডেফিনেশনগুলো আমরা যখন সলিউশন বের করব, সেই সলিউশন বের করার সময় আমরা উল্লেখ করে আমরা চেক করব যে কোনটা কেমন সলিউশন, তাহলে তোমাদের আরও পরিষ্কার ধারণা হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার একটা অঙ্ক করব। বলছে ফাইন্ড অল দ্য বেসিক সলিউশন, ফাইন্ড অল দ্য বেসিক সলিউশন of the given system of equations. Of the given system of equations. बोले x1 plus 4x2 minus x3 equals to 3, 5x1, ঠিক আছে, 5x1 plus 2x2 plus 3x3 equals to 4. এই সিস্টেম অফ ইকুয়েশনসটা আমাদের দেওয়া আছে, এর বেসিক সলিউশন আমাদেরকে বের করতে বলেছে। তো অ্যান্সার আমরা কি করব, প্রথমে যেভাবে আমার সিস্টেম অফ ইকুয়েশনস লেখা যায় সেভাবেই লিখব। ঠিক আছে, দ্য সিস্টেম অফ, যেভাবে আমি তোমাদের অঙ্কটা পরপর করিয়েছিলাম, ডেফিনেশনটা যেভাবে লিখেছিলাম, দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, দ্য সিস্টেম অফ ইকুয়েশনস can be written as, the system of equations can be written as, এই সিস্টেম অফ ইকুয়েশনসকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এইভাবে লিখতে পারি, 1 4 -1 5 2 3, x1 x2 x3, আর এটা হচ্ছে 3 4, হয়েছে এইভাবে। আর এটাকে কি লিখবো, ax ইকুয়ালস টু বি, হোয়ার a ইকুয়ালস টু কত হবে, 1 4 -1 5 2 3, হয়েছে। x ইকুয়ালস টু কত হবে, x1 x2 x3, আর b ইকুয়ালস টু কত হবে, 3, 4, হয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখো ক্লিয়ারলি, র্যাঙ্ক a ইকুয়ালস টু 2, এই ম্যাট্রিক্সটা দেখো র্যাঙ্ক এ 2 হবেই হবে, কখনো এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক 3 করা যাবে না বা 1 হবে না, 3 তো হবেই না, দুটো রো আছে, 1 কখনো হবে না কোনোভাবে। কি এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক, দেখো দুটো রো কি তুমি এখানে প্রথম রো এর সঙ্গে প্রথম রোকে অপারেশন চালিয়ে দ্বিতীয় রো এর সব এলিমেন্টগুলোকে 0 করতে পারবে, কখনো করতে পারবে না, এটা র্যাঙ্ক 2 হবে।
ধরে রাখো বেসিক সলিউশন এরকম যদি তোমার থাকে র্যাঙ্ক 2 হবেই, কোনো রকম কোনোই থাকবে না। র্যাঙ্ক যদি 2 না হয় তাহলে কিন্তু এটা সলিউশনই বের করতে পারবে না তোমরা। তো ক্লিয়ারলি র্যাঙ্ক A = 2 হয়েছে। এইটা হলো, এত দূর আমাদের হয়েছে। এইবার আমরা কি করব, প্রথম কাজ হয়েছিল আমাদের এইটাই যে সিস্টেম অফ ইকুয়েশনসকে আমরা Ax = b আকারে সাজাবো আর র্যাঙ্ক A = 2 নেব। এইবার আমি কি করব, এই ম্যাট্রিক্স থেকে আমরা এখানে দেখো দুটো ইকুয়েশন আছে, তাহলে 2x2 আমরা ম্যাট্রিক্স সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমি 2x2 ম্যাট্রিক্স সিলেক্ট করব। কটা সিলেক্ট করব, এখানে 3টে সিলেক্ট করা যাবে। তাহলে লেট ক্যাপিটাল B1 = কত হবে 1 5 4 2, B2 = কত হবে 1 5 -1 3। তোমরা এইভাবেই চুজ করবে 1 2 1 3 2 3। তাহলে কি হবে, যখন 4টে ভেরিয়েবল দিয়ে হবে তখন কিন্তু আরও সুবিধা হবে তোমাদের। B3 = আমি কি লিখব 4 2 -1 3 হয়েছে। নাও ডেট B1 কত 2 × 2 -20 -18। ডেট B2 = কত 3 × 3 আর -5, তাহলে কত হচ্ছে 8, মাইনাসে +5 8। এটাও নট ইকুয়ালস টু 0, এটাও নট ইকুয়ালস টু 0। আর ডেট B3 3 4 12 আর 2 14, এটাও নট ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে, হেন্স B1, B2, B3 আর নন সিঙ্গুলার। হেন্স B1, B2, B3 আর নন সিঙ্গুলার। এখানে কি হচ্ছে, আমরা তাহলে কি বুঝতে পারছি, B1, B2, B3 আমাদের তিনটেই নন সিঙ্গুলার। তাহলে যেহেতু আমার এখানে B1, B2, B3 তিনটেই নন সিঙ্গুলার, তাহলে তিনটের ক্ষেত্রেই আমার বেসিক সলিউশন পাবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে। দেখো আমি প্রথম অঙ্ক করছি, প্রথম অঙ্কের মধ্যে সিঙ্গুলার পোর্শনটা আমি নিয়ে আসলাম না। আমরা পরবর্তীতে আরও অঙ্ক করব, চ্যাপ্টার তো একটা অঙ্ক দিয়ে শেষ নয়, প্রচুর অঙ্ক আছে। হ্যাঁ, তো আমি হেন্স B1, B2, B3 আমাদের নন সিঙ্গুলার হয়ে গেল। তাহলে যেহেতু B1, B2, B3 আমাদের নন সিঙ্গুলার হয়ে গেল, তাহলে B1 এর জন্য একটা সলিউশন পাবো, B2 এর জন্য একটা সলিউশন পাবো, B3 এর জন্য একটা সলিউশন পাবো। এইবার B1টা আমি কাকে সিলেক্ট করেছি, B1 আমি x1 আর x2কে সিলেক্ট করেছি। B1 ম্যাট্রিক্সটাই আমার কোন ভেরিয়েবলের সহগ আছে, x1 আর x2 সহগ আছে। তাহলে এই B1 এর ক্ষেত্রে যখন আমি সলিউশন বের করব, তাহলে আমি অ্যাজিউম করে নেব কোনটাকে 0 অ্যাজিউম করে নেব, x3টাকে অ্যাজিউম করে নেব 0। এইবার নাও না লিখে ফর দ্য ম্যাট্রিক্স B1, ফর দ্য ম্যাট্রিক্স B1, ফর দ্য ম্যাট্রিক্স B1 x B1 equals to আমি লিখব B1 ইনভার্স B, x B1 equals to B1 ইনভার্স B। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এইটা আমি কি করে লিখলাম, হোয়ার x B1 সমান x B1 আমার কি হবে, x B1 ম্যাট্রিক্সে কোফিশিয়েন্ট কে আছে x1 আর x2, তার জন্য x B1 এর মধ্যে থাকবে আমার x1 আর x2, এইটা x1 আর x2। এই B1 ইনভার্স Bটা আমি কি করে পেলাম, দেখো আমরা যখন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়েছি, আমরা যখন ম্যাট্রিক্স পড়েছি কোনো সিস্টেম অফ ইকুয়েশনস Ax = B, এই সিস্টেম অফ ইকুয়েশনসের একটা সলিউশন আমরা কি জানি, x = A ইনভার্স B, এটা পড়েছিলাম। কোনো ম্যাট্রিক্সের আমার সিস্টেম অফ ইকুয়েশনস দেওয়া আছে Ax = B, এরকম একটা সিস্টেম অফ ইকুয়েশনসকে যদি আমি Ax = B লিখতে পারি, তাহলে সেই ম্যাট্রিক্সের আমরা সলিউশন কি জানি, x = A ইনভার্স B। এটা আমরা ম্যাট্রিক্স মেথড হিসেবে, এটার আরেকটা নাম হচ্ছে ম্যাট্রিক্স মেথড, মানে সলভ বাই ম্যাট্রিক্স মেথড বলে অঙ্ক আসতো। হ্যাঁ, ম্যাট্রিক্স যখন আমরা সলভ করতাম, সলভ বাই ম্যাট্রিক্স মেথড। তো এই জিনিসটা তোমরা এইচএসেও করেছো আর ম্যাট্রিক্সেও করেছো, আশা করি সেই জিনিসটা। তো এখানেও আমরা সেই অপশানটাই কাজে লাগাচ্ছি যে x B1, আমি এই পোর্শনটাকে দেখো, এইটাকে আমি 0 অ্যাজিউম করে নিয়েছি, এইটাকে যদি আমি 0 অ্যাজিউম করে নিই, এইটাকে যদি আমি 0 অ্যাজিউম করে নিই, তাহলে ম্যাট্রিক্সটা আমার কী পড়ে থাকলো, এইটা পড়ে থাকলো, তাই না। ম্যাট্রিক্সটা আমার এইটা পড়ে থাকলো, এইটা কি হচ্ছে B1, এটা হচ্ছে x = B। তাহলে B1 x এর সলিউশন কি হয়ে যাবে, B1 x এর সলিউশন এখান থেকে যদি আমি এখানে লিখি B1 x এর সলিউশন x = কি হয়ে যাবে, B1 ইনভার্স B। এই যে এই মেথডের সলিউশন কি হয়ে যাবে, x এর সলিউশন x = B1 ইনভার্স B। তো এই xটা কি হয়ে যাবে, সব জায়গায় x তো আমি লিখতে পারবো না, B1 এর জন্য একটা, B2 এর জন্য একটা, B3 এর জন্য একটা, তার জন্য xটাকে আমি আলাদা করে ডিফাইন করে দিচ্ছি x B1। ঠিক আছে, এটা কার জন্য এই এক্সটা হচ্ছে B1 এর জন্য। আর এখানে কি থাকবে, আমার x3টা থাকবে না, কারণ x3টাকে আমি 0 অ্যাজিউম করে নিয়েছি। তাহলে এই এক্সটা হচ্ছে x1 x2, ওই জন্য আমি কি করে নিয়েছি, x B1 = B1 ইনভার্স
বি হয়েছে। এইভাবে আসছে আমার এই ম্যাট্রিক্স মেথডের সলিউশনটা আমরা এইভাবে বের করছি, এক্স ইকুয়ালস টু বি1 ইনভার্স বি। তাহলে এই জায়গাটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। লিখে দিলাম এটা যেমন ছিল -1 3 আর এটা x3, এই জায়গাগুলো মুছে দিলাম। ঠিক আছে, পরিষ্কার হয়েছে বিষয়টা, আশা করি বুঝেছো। এইবার দেখো, এইবার আমি বি1 ইনভার্স বি, তাহলে এটা ইমপ্লাই করবে এক্স বি1 সমান কী হবে, x1 আর x2 ইকুয়ালস টু বি1 ইনভার্স। বি1 ইনভার্স আমরা কি জানি, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1/ডেটে ইন্টু অ্যাডজয়েন্টে। তাহলে 1/ডেটে এটার ডিটারমিনেন্ট কত বেরিয়েছে, 1/-18 ইন্টু অ্যাডজয়েন্টে 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা কি জানি, 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট জানি এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল, এই যে 1 আর 2, এই 1 আর 2 প্রিন্সিপাল ডায়াগোনালটা চেঞ্জ হয়ে যাবে, 2 1 হয়ে যাবে, আর এই দুটোর আগে কি হয়ে যাবে -4 আর এটা হয়ে যাবে -5। এটা আমরা জানি 2x2 অ্যাডজয়েন্ট। এই যে আমার যদি এরকম থাকে a11 a12 আর a21 a22, এটা যদি হয়, এটা যদি a হয়, তাহলে অ্যাডজয়েন্ট a সমান আমার কি হয়, অ্যাডজয়েন্ট a সমান আমার কি হয়, a11টা a22 আর a11 অল্টারনেট হয়ে যায়, আর a12 আর a21 এর আগে একটা মাইনাস বসে যায়। এইটা আমার হচ্ছে অ্যাডজয়েন্ট 2x2 এর অ্যাডজয়েন্ট বের করার নিয়ম। একই বিষয়, তুমি এটা নাও, এটা নিয়ে এটা বসবে। আমরা কি বের করি, এটার সাপেক্ষে যখন a11 নিই, যখন a11 নিই তখন কি হবে, a11 বাদ চলে গেলো, a22 চলে আসলে, এটা চলে আসলে, এটা এইভাবে গেল, তারপরে ট্রান্সপোজ করে নিই প্লাস মাইনাস, ঠিক আছে, এইভাবে। আর কোনো নিয়ম নেই, প্লাস মাইনাস এইভাবে হয়েছে। এইবার a1 ইনভার্স বি, তোমরা জানো 2x2 অ্যাডজয়েন্ট বের করা, এটা নিয়ে এমন কিছু নেই, হ্যাঁ। আর এটা কত হচ্ছে, বি এর ভ্যালু কত, 3,4। দেখো অ্যাডজয়েন্ট নিয়ে অনেকের প্রশ্ন যদি থাকে, অ্যাডজয়েন্টে বিষয়টা কি, অ্যাডজয়েন্টে কি হবে ভালো করে দেখো, a11 আর এটা বাদ চলে গেলো, কি থাকলো a22। এবার এইটার সাপেক্ষে যদি নিই, এইটা আর এটা বাদ চলে গেলো, কি আসলো a21। তারপরে কি হলো, a21 এর সাপেক্ষে a21 আর এইটা আর এটা বাদ চলে আসলো, কি হচ্ছে a12। তারপরে এবার এইটার সাপেক্ষে নিলে কি হয়ে যাচ্ছে, a11। এটার আবার কি হয়, ট্রান্সপোজ, আর কি হয় প্লাস মাইনাস প্লাস, এটা তো হয় প্লাস মাইনাস, এটার আবার ট্রান্সপোজ করলে কি চলে আসবে, ট্রান্সপোজ করলে উল্টে যাবে, কি হয়ে যাবে দেখো, a22 মাইনাস a12 মাইনাস a21 a11 হয়েছে। আশা করছি এবার বুঝতে পেরেছো। এটা নিয়ে হয়তো কনফিউশন থাকতে পারে যে অ্যাডজয়েন্টটা আমরা জানি না স্যার, একবার বলে দিন। তো যাই হোক বলে দিলাম, অ্যাডজয়েন্টটা 2x2 অ্যাডজয়েন্ট বের করার নিয়মটাও বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার এইটা মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে এইটা। যদি কারোর কনফিউশন থাকে তো কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল আশা করছি। তো এইবার ইকুয়ালস টু -1/18 হলো, এটা গুণ করো, 3 দুগুণে 6 আর 4 4 -16, তাহলে কত হচ্ছে -10, আর 3 5 -15, 3 5 -15 আর 4 1 4, তার মানে কত হচ্ছে -11। আচ্ছা, এই 18টা যদি আমার গুণ হয়ে যায় ভেতরে মাইনাস, তাহলে কত হচ্ছে 5/9 আর 11/18, 5 9 11 18। এটা ইমপ্লাই করছে কি, x1 ইকুয়ালস টু আমার 5 9, এই যে x1 ইকুয়ালস টু 5 9 আর x2 ইকুয়ালস টু কত হচ্ছে আমার 11/18। x1 ইকুয়ালস টু হচ্ছে আমার 5 9 আর x2 হচ্ছে আমার 11/18। তাহলে এই যে আমি যেটা পেলাম, x1 ইকুয়ালস টু 5 9 আর x2 ইকুয়ালস টু 11/18, এখানে x3 এর ভ্যালু নেই, x3টাকে আমরা কি ধরে নিয়েছি, x3টাকে আমরা 0 অ্যাজিউম করে নিয়েছি। তাহলে x3টাকে যদি 0 অ্যাজিউম করে নিয়ে থাকি, তাহলে দেয়ারফর কি হবে, x1 ইকুয়ালস টু 5/9, x2 ইকুয়ালস টু 11/18 আর x3 ইকুয়ালস টু 0 ইজ এ বেসিক সলিউশন, is a basic solution of the given system of equations, is a basic solution of the given system of equations। আমার যেহেতু বোর্ডের জায়গা কম, তার জন্য আমাদেরকে এইভাবে লিখতে হচ্ছে, is a basic solution of the given system of equations। এই যে x1 ইকুয়ালস টু 5 9, x2 ইকুয়ালস টু 11/18 আর x3 ইকুয়ালস টু আমরা কি ধরে নিয়েছি, x3 ইকুয়ালস টু আমরা 0 অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে এটা হলো আমার এই গিভেন সিস্টেম অফ ইকুয়েশনসের একটা বেসিক সলিউশন, এই গিভেন সিস্টেম অফ ইকুয়েশনসের একটা বেসিক সলিউশন। এইবার লক্ষ্য করো, ওই যে তোমাদের ডিজেনারেট নন ডিজেনারেট বলছিলাম, ডিজেনারেট আমার সলিউশনটা কি আসলো দেখো, x1 ইকুয়ালস টু আসলো 5 9, 1 নম্বর সলিউশন, x2 ইকুয়ালস টু আসলো আমার 11/18 আর x3 ইকুয়ালস টু আসলো 0। এটাকে নিয়ে আমি ভাববো না, নন বেসিক ভেরিয়েবল নিয়ে ভাববো না। দেখো এখানে x1 আর x2 দুটোই নট ইকুয়ালস টু 0, এই যে এই দুটোই কি নট ইকুয়ালস টু 0, দুটোই নট ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোকে আমি কি বলবো, নন ডিজেনারেট বেসিক সলিউশন।
যেহেতু এই দুটো নট ইকুয়ালস টু জিরো, এটাকে আমি কি বলবো, নন ডিজেনারেট বেসিক সলিউশন। আবার আর একটা জিনিস লক্ষ্য করো, দুটোই পজিটিভ, নেগেটিভ টার্ম নেই, তাহলে এখানে আমি কি নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশনও বলে দিতে পারবো, কারণ কি দুটোই নেগেটিভ নেই, নেগেটিভ টার্ম নেই, পজিটিভ টার্ম এসছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের দুটোই পজিটিভ টার্ম এসছে, এটাকে নন ডিজেনারেট বেসিক সলিউশনও বলা যাবে, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশনও বলা যাবে, যেহেতু দুটোই পজিটিভ। এবার যদি আমার এখানে নেগেটিভ আসতো তাহলে কি হয়ে যেত সলিউশনটা, এই সলিউশনটা নন ডিজেনারেট বেসিক সলিউশন হতো, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হতো না। ঠিক আছে, তাহলে এইবার আশা করি বুঝতে পেরেছো ওই নন ডিজেনারেট আর ডিজেনারেট বিষয়টা হয়েছে। এইটা আমার তাহলে কি হলো, নন ডিজেনারেট বেসিক সলিউশনও বলতে পারো, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশনও বলতে পারো। এটা কার জন্য বেরোলো, আমাদের B1-এর জন্য। তাহলে সেম আমরা একই রকমভাবে বের করবো B2-র জন্য আর B3-র জন্য। তাহলে এই যেগুলো লিখেছি এই পোর্শনগুলো আমি মুছে দিলাম। এইটা এই যে B1, ওহো লেট B1 B2 B3 আর নন সিঙ্গুলার। আচ্ছা B2 আর B3 লাগবে আমার, B2-র যেটা যেটা লাগবে সেটা থাক। এইটা আশা করি তোমরা শিখে গেছো, 2x2 অ্যাডজয়েন্ট। যাদের অসুবিধা আছে তাদের বলে দিলাম। আচ্ছা এইবার ফর দ্য ম্যাট্রিক্স B2, ফর দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল B2 কি হবে, x B2 সমান কি হয়ে যাবে, B2 ইনভার্স B। একই প্রসেস, সেম প্রসেসে, হোয়ার x B2 ইকুয়ালস টু কী হবে আমার, x B2-তে কে আছে, B2-তে 1 আর 3 আছে, x2 নেই, তাহলে x B2-তে কি আছে, x1 আর x3 আছে, x1 আর x3 আছে, এইটা আছে। তাহলে লেখো x B2-র জায়গায় x1, x3 আর B2 ইনভার্স মানে 1 ডেড B2। ডেড B2-র ভ্যালু কত, 3 - 5 8, 1/8। অ্যাডজয়েন্ট কত, 3 আর 1 হচ্ছে অল্টারনেট, আর এটা হয়ে গেল +1, এটা হয়ে গেল -5। ঠিক আছে, আর বি এর ভ্যালু কত আছে আমার, বি এর ভ্যালু আছে 3 আর 4 হয়েছে। তাহলে ইকুয়ালস টু 1/8, 3 × 9, 3 × 9 আর 4 × 4, 9 আর 4 13, 3 × 5 -15, 3 × 5 -15 আর 4 × 4, তাহলে -11। এইটা তাহলে এটা কত হচ্ছে, 13/8 -11/8। ঠিক আছে, এটা ইমপ্লাই করছে কি, x1 ইকুয়ালস টু কত, 13/8 আর x2 ইকুয়ালস টু কত হচ্ছে -11/8। তাহলে কি হচ্ছে, দেয়ারফর x1 ইকুয়ালস টু 13/8, x2 ইকুয়ালস টু -11/8। ওহো সরি, এটা x3। তাহলে x2 ইকুয়ালস টু আমার কি, x2 আমি অ্যাজিউম করে নেব কি 0, আর x3 ইকুয়ালস টু কত হবে -11/8। ইজ এ বেসিক সলিউশন of the given system of equations, ঠিক আছে। এইটা আমাদের আরও একটা সলিউশন বেরোলো, 2 নম্বর সলিউশন। 2 নম্বর সলিউশনে কি আসলো, x1 ইকুয়ালস টু 13/8, x2 ইকুয়ালস টু 0 আর x3 ইকুয়ালস টু কত এসছে -11/8। এই দেখো, এটা কিন্তু আর নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন বলতে পারবো না, এটা নন ডিজেনারেট বেসিক সলিউশন। কারণ কি, এটাও নট ইকুয়ালস টু 0, এটাও নট ইকুয়ালস টু 0, কিন্তু দেখো এখানে নেগেটিভ চলে এসছে, তার জন্য এটাকে আমরা কি বলবো, নন ডিজেনারেট বেসিক সলিউশন। এটাকে কি বলবো, নন ডিজেনারেট বেসিক সলিউশন। হয়েছে, আমাদের দুটো বেরিয়ে গেল, সলিউশনগুলো দুটো বেরিয়ে গেছে। আচ্ছা নেক্সট, এইবার আমাদের আর একটা বাকি থাকলো 3 নম্বর সলিউশন। কার জন্য, B3-র জন্য। হয়েছে, আচ্ছা এবার B3-র জন্য আমরা করব, দেখি অ্যান্সারগুলো আমার ঠিকঠাক আছে কি, 13/8 -11/8, হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার B3, ফর দ্য ম্যাট্রিক্স B3 কী হবে, x B3 ইকুয়ালস টু কী হবে, B3 ইনভার্স B। হয়েছে, B3 ইনভার্স B। তাহলে কী হবে, B3 ইনভার্স B, x B3-তে আমার কোনটা থাকবে, x B3-তে আমার 2 আর 3, তার মানে x2 আর x3, আর B3 ইনভার্স B, এটা 3 × 4 = 12, 14, 1/14, 1/8 ইন্টু অ্যাডজয়েন্টে,
এটা কি হবে 3 আর 4 অল্টারনেট হবে, মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা -2, আর বি হচ্ছে 3,4, বুঝেছি? তাহলে ইকুয়ালস টু 1 × 14, 3 × 3 = 9, 9 আর 4 = 13, আচ্ছা 3 × 2 = -6, 3 × 2 = -6, 4 × 4 = 16, তাহলে 10, তাহলে ইকুয়ালস টু কত আসছে 13/14 আর 5/7। এখান থেকে ইমপ্লাই করছে কি x2 = 13/14 আর x3 = কত আসছে 5/7। তাহলে দেয়ারফর কি হবে x1 = 0, x2 = x1 তো অ্যাজিউম করে নেব 0, x2 = 13/14 আর x3 = 5/7 is a basic solution of the given system of equations, ঠিক আছে? এইটা আমাদের আরও একটা বেসিক সলিউশন। এই সলিউশনটা কি হবে, এখানে কি হবে 3 নম্বর সলিউশনটা, x1 = 0, x2 = কত আসলো আমার 13/14 আর x3 = কত আসলো আমার 5/7। এটা দেখো, এটা নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। এটা কি হবে নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, কারণ কি এখানে দুটোই পজিটিভ, ঠিক আছে? তো আমরা বেসিক সলিউশন কাকে বলে, বেসিক সলিউশনের ডেফিনেশন জানলাম, তার সঙ্গে বিভিন্ন ধরনের কোনটা নন ডিজেনারেট কোনটা ডিজেনারেট, বেসিক ফিজিবল সলিউশন কাকে বলে, তার নন ডিজেনারেট এগুলো জানলাম, আর একটা অঙ্ক দিয়ে আমরা বুঝলাম বেসিক সলিউশনটা, ঠিক আছে? তো আপাতত তোমাদের এইগুলো করো, আশা করি ভালো লাগবে। এক্সারসাইজের তোমরা দেখবে এবার 90% অঙ্ক তোমাদের হয়ে যাচ্ছে, 90% অঙ্ক এই মেথডেই, ঠিক আছে? 90% অঙ্ক তোমাদের এই মেথডেই হয়ে যাবে। যা 2-4টে বাকি আছে এক্সেপশনাল কেস আমরা নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে?